শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে, এই মন্তব্য এসেছে গত 1 ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত এক আলোচনা সভায়। ওই আলোচনা সভায় অংশগ্রহণ করেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কিছু নেতা। আগামী নির্বাচনে নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের বক্তব্য এবং কঠোর মন্তব্য থেকেও সরকারের নিরপেক্ষতার বিষয়টি আলোচনায় এসেছে। অবশ্য বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয়, এমন কথা মহাসচিব বলেননি। তিনি বলেছেন, নির্বাচনের সময় যদি সরকার নিরপেক্ষ না থাকে তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। বিএনপি মহাসচিবের বক্তব্য, ছাত্র নেতাদের মতামত ও মন্তব্য, বিএনপির ব্যাখ্যা, কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের আলোচনা এবং সর্বশেষ গত 1 ফেব্রুয়ারির আলোচনা সভার বক্তাদের বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। আমাদের সঙ্গে রয়েছেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, চেয়ারম্যান আই রাইট ও সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপি অস্ট্রেলিয়া। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। মাহমুদুর রহমান মান্না, আপনাকে দিয়ে শুরু করতে চাই আমি। ইটস এ কনসেপ্ট, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে খুব শীঘ্রই, সম্ভবত সেটা ফেব্রুয়ারিতে। এই বিষয়ে আমরা মোটামুটি শিওর হতে পেরেছি, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, ছাত্রদের প্রতিনিধি হিসেবে যিনি ছিলেন, তিনিও এক পত্রিকার সাক্ষাৎকারে এটি বলেছেন। এবং সেই পরিকল্পনা এটাও আছে যে উপদেষ্টাদের মধ্য থেকে কেউ কেউ হয়তো পদত্যাগ করে এই সরকারের নেতৃত্বে আসতে পারেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু বলেছেন যে ছাত্ররা রাজনীতিতে আসুক, তাদেরকে খুবই তিনি ইন্সপায়ার করছেন এই ব্যাপারে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় এটাকে কিংস পার্টি বলা যাবে, যেটা অনেক রাজনৈতিক দল বলছে ইতিমধ্যে, কিংবা সরকারের মদতপুষ্ট রাজনৈতিক দল বলা যাবে তাকে? পার্টিটা তো হয়নি এখনো, না, কিন্তু হবে সেটা কি করে, যখন হবে তখন বলতে পারবেন হয়তো। কিন্তু প্রক্রিয়া যেটা, সেই প্রক্রিয়ায় তো সরকারের মদত আছে স্পষ্ট। আপনি যেরকম করে ব্যাখ্যা করলেন, সেই ব্যাখ্যার মধ্যেই মদতের ব্যাপারটা আছে। আর একটা হলো কি, ধরেন একজন উপদেষ্টার নাম বললেন, উনি এই দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, এরকম পত্রপত্রিকা আমি পড়েছি। তার মানে উনি এখন রাজনীতি করছেন? তার তো করবার কথা না। উনি যখন মির্জা ফখরুলের বক্তব্যকে কন্টেস্ট করে একদম পুরো একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিলেন, এটার মানে উনি রাজনীতি তো করলেন। তো এরকম করে যদি দেখেন তাহলে উনি কিন্তু ক্ষমতায় থেকে রাজনীতি করছেন। জিজ্ঞেস যখন করা হয়েছে আপনারা কি ছেড়ে দেবেন যদি আপনারা পার্টি করেন, তখন বলছে যখন পার্টি করব তখন ছেড়ে দেব। তখন কমিটি করবেন, কিন্তু এখন রাজনীতি তো করছেন, কমিটি তখন করবেন, তখন ছেড়ে দেবেন। এই বক্তব্যটা খুব সততার ছাপ রাখে না, বরঞ্চ আপনি রাজনীতি করছেন বলে এখনই ছেড়ে দেওয়া উচিত। তার মধ্যে আবার যেহেতু প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্নের খুব স্পষ্ট জবাব আপনাদের কাছে নাই, আমি মনে করি যে মদদের ব্যাপারটা দেখেন, ডক্টর ইউনূস কথাটা কি বলেছেন, ছাত্ররা দল করছে আমি শুনেছি, ভালো। একটা দিন আশঙ্কা প্রকাশ করেছেন দেশের রাজনীতির যে দুর্বৃত্তপনা আছে, এর মধ্যে ঢুকে এই ছাত্রগুলো না নষ্ট হয়ে যায়। কতক্ষণ রিজার্ভেশন রাখছেন, কতক্ষণই তাদেরকে প্রোটেকশন দেওয়ার চিন্তা তিনি করছেন, যে রাজনীতির ধারাটা চলছে দ্যাট ইজ টোটালি স্পয়েলড, ওরা যেন ওর মধ্যে না যায়। এত বড় আন্দোলন তারা করলো, তারা তো এর পরে কী হয় সেটা দেখতে চাইবেই। তারা যদি দল করে, আমি মনে করি তাদেরকে সুযোগ দেওয়া উচিত। চিফ অফ দিস গভর্নমেন্ট, মানে অন্তর্বর্তী সরকারের প্রধান, কি সুযোগ দিতে পারেন? চাইলে দিতে পারেন যে আমি দেখব না, আপনি দেখবেন না, কিন্তু প্রকাশ্যে ঘোষিতভাবে কোনো সুযোগ তিনি দিতে পারেন না। এটা তার না বোঝার কথা তো না। 6 মাস তো পার হয়ে গেছে সরকারের। তারপরে যখন এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে, আমি ব্যাখ্যা চেয়েছি যে আপনি কি বলেছেন, আলাদা করে একটা পত্রিকা মানুষজন ইন্টারভিউ করে বলেছি যে ওনার এটা এক্সপ্লেন করা উচিত। উনি তো করেননি, তার মানে মদতটা আছে, এখনো আছে। ওকে, এবং ছাত্র নেতাদের উপদেষ্টা পদের প্রভাবও নিশ্চয়ই এখানে পড়বে, তারা যখন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন এই প্রক্রিয়া। আপনার কি মনে হয়? মানে দেখেন,
কথাটা বললে না একটু নেকেড হয়ে যায়। আমি ছাত্রদের যে বিশাল অবদানটা ছিল শেখ হাসিনা ফ্যাসিবাদের উৎখাতে, আমি তাদেরকে ছোট করতে চাই না, মেলাইন করতে চাই না, কিন্তু তারপরেও উপদেষ্টা থেকে যদি দল করতে চান, দলকে সহায়তা করতে চান, এটা কি হতে পারে আপনার ইডিওলজিক্যালি, পলিটিক্যালি, লজিস্টিক্যালি। তো লজিস্টিক্যালি সাপোর্ট তুমি দিতে পারবেনই, সেটাও আপনি জানতে পারবেন না হয়তো, কিন্তু আমি পারবো না। আমার একটা পার্টি আছে, আমার লজিস্টিক সাপোর্ট খুবই দরকার, আমাকে অন্য দেবে না, কিন্তু তাকে দেবে, তাদের দলকে দেবে। দিস ইটসেলফ, বিকজ দে আর পার্ট অফ দি পাওয়ার, তারা এটা পাবে, এটা অস্বীকার করার কিছু নেই। এবং এই জন্য আমি আপনাকে বলি, এই দলটা যে একটা হইচই ফেলবার কথা ছিল, সারা জাগাবার কথা ছিল সবার মধ্যে, সেটা জাগাতে পারেনি, কারণ প্রশ্ন তৈরি হয়েছে পাশাপাশি, যে প্রশ্নগুলোর কোনো জবাব তাদের কাছে স্পষ্ট নাই। এই প্রশ্নগুলো নিয়ে আমি একটুখানি হাবিবুর রহমান আপনার কাছে আসতে চাচ্ছি। নিরপেক্ষতা শব্দটি আসলে বিএনপি থেকেই এসেছে, নিরপেক্ষ না এটা আসলে সরাসরি বলা হয়নি, আপনাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা বলেননি। তবে নিরপেক্ষ যদি না থাকেন নির্বাচনের সময়, এই আশঙ্কাটা আসলে কেন হলো? কারণ এই সরকার তো সকলের ম্যান্ডেট নিয়ে, সকলের সমর্থনে এসেছিল আসলে এই সময়টার জন্য, কিন্তু কেন আসলে মনে হচ্ছে তারা নিরপেক্ষ নাও থাকতে পারে আপনাদের দল কিংবা আরো অনেক জায়গায়? এই প্রশ্নটা কেন অ্যারাইজ করছে বলে মনে করেন আপনি? ধন্যবাদ চ্যানেল আইকে। আপনি একজন প্রিয় উপস্থাপিকা, এমন একজন মানুষের সাথে আমি আজকে কথা বলতে এসেছি যে হচ্ছে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রিয় একজন নেতা, রাজনৈতিক নেতা। আপনি যে প্রশ্নটা করেছেন নিরপেক্ষতার প্রশ্নে, আমরা আসলে কেউই নিরপেক্ষ না। আমরা যদি বলি যে সত্যের পক্ষের হই, তাহলে হচ্ছে একটা কথা। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছেন, উনি যে কথাটা, মান্নাবাই যে জিনিসটা এক্সপ্লেইন দিলেন, সরকারের মধ্যে থেকে যদি কোনো রাজনৈতিক দল তৈরি করতে হয়, তাহলে নিরপেক্ষতার প্রশ্নটা কতটুকু থাকবে সেটা হচ্ছে আশঙ্কা। সেই আশঙ্কা থেকেই বলেছেন যখন নির্বাচন হবে, নির্বাচন হলে বোঝা যাবে যে তার নিরপেক্ষ আছে কি নেই। কিন্তু আমি যদি আমার স্টেটমেন্ট দিতে হয়, মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের না, আমার স্টেটমেন্ট, আমরা দেখেছি বাংলাদেশে ১/১১-তে যে মঈনুদ্দিন ফখরুদ্দিন এসেছিল ৩ মাসের জন্য, এসে ২ বছরে গড়িয়েছে। আমি মনে করি আমরা যে ভূখণ্ডে বসবাস করি, ভূখণ্ডের মানুষের মধ্যে আমি কাউকেই অ্যাকাউন্টেবিলিটির বাইরে ছেড়ে দেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। প্রত্যেকেরই ছাড়া উচিত কিছু বাইন্ডিংস দিয়ে, কিছু পয়েন্ট দিয়ে, যে সে এগুলো করতে পারবে, এগুলো করতে পারবে না। এখন জনাব ডক্টর প্রফেসর ইউনূস সাহেব একজন সম্মানিত ব্যক্তি, সারা পৃথিবীতে আমরাও সম্মান করি, শ্রদ্ধা করি। ওনার সেই পরিষদে, সেই সরকারের ৩ জন উপদেষ্টা আছেন ছাত্রদের। এখন ৩ জন উপদেষ্টা থেকে উনি যদি একটা দল গঠন করেন বা দল গঠন করতে যদি সহযোগিতা করেন, তাহলে কি দাঁড়ালো? একটা সরকারের মদদে একটা দল গঠিত হচ্ছে। সেখানে নিরপেক্ষকে সত্যিকার অর্থেই থাকা সম্ভব? সম্ভব নয়। যদি সম্ভব না হয়ে থাকে, আমি আমার ব্যক্তিগত হাবিবের কথা বলছি, যদি সম্ভব না হয়ে থাকে তাহলে কি করা উচিত? তাদের সেখান থেকে পদত্যাগ করা উচিত। পদত্যাগ কি কখন করবেন? তারা বলছে তারা দল যখন গঠন করবেন তখন পদত্যাগ করবেন। তখন কেন পদত্যাগ করবেন? আপনি কি আপনার সাথে সৎ হতে পারলেন? আপনি তো আপনার সাথেও সৎ হতে পারলেন না। যদি আপনি আপনার সাথে সৎ হন, আপনি এখনই পদত্যাগ করা উচিত। পদত্যাগ করে অবশ্যই আপনার রাইট আছে দল গঠন করার, রাজনীতি করার এবং রাষ্ট্র পরিচালনা করার রাইট বাংলাদেশের প্রতিটি মানুষের আছে। সে অধিকার আপনারও আছে, আপনিও করুন। কিন্তু চলুন আমরা সৎ থাকি। আমরা এমন একটা ট্রেন্ড চালু করি যে, মান্না ভাই একটা কথা বললেন, ছাত্ররা যে ভালোবাসা, যে উদ্দীপনা, বাংলাদেশের মানুষের ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে সামনে এসেছিল, এটা একটা কোশ্চেনের মুখে চলে গেছে। কেন কোশ্চেনের মুখে চলে যেতে হবে? আমি একজন স্টুডেন্ট, আমি পিএইচডি করছি, আমিও তো একজন স্টুডেন্ট। আজকে ছাত্ররা যারা আছে তারা তো আমারই প্রতিনিধি। যদি আমি বলি, আপনি আমার প্রতিনিধি। 52-তে ভাষা আন্দোলন হয়েছে, 71-এ হয়েছে, ছাত্রদের বিশাল ভূমিকা ছিল, 24-এ হয়েছে। আপনি তো আমারও প্রতিনিধি, আমার মতো লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধি আপনি। কিন্তু আজকে এমন কোনো কনফ্লিক্ট কেন আপনি করছেন যে কনফ্লিক্টের জন্য আমি নিজেই প্রশ্নের সম্মুখীন হচ্ছি? সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মান্না স্যার, আপনার কাছ থেকে এটা একটুখানি জানতে চাই। আপনি গত 1 ফেব্রুয়ারি একটি সভা হয়েছিল প্রেস ক্লাবে, সেখানে এই ধরনের নানা কথা এসেছে, আপনারা বিশিষ্ট রাজনীতিবিদরা ছিলেন, নানা দলের প্রতিনিধিরা। তো সেখানে আপনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্রদের রাজনীতিতে সুযোগ দিতে চান এবং তিনি মনে করেন ছাত্ররা এত ত্যাগ করেছে, তাদের প্রাপ্তি তাদেরকে দিতে হবে এবং তারা যাতে এটা ধরে রাখে আর কি। সো এখানে আপনি এই কথাগুলোও বলেছেন যে 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, সব জায়গায় ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, তারা তো আসলে ক্রেডিট চায়নি, পরবর্তীতে তারা তাদের কাজে ফিরে গেছে। সো এখন কেন আসলে 24-এর গণ অভ্যুত্থানে ছাত্ররা তাদের ভাগ চাইছে বা তাদের নেতৃত্ব, তাদের অবদানকে অনেক বেশি জাহির করতে চাইছে? সো এইটা কেন আসলে আপনার মনে হয়? আমার নিজের কাছে একটা পজল, তো আমার নিজের কাছে কোয়েশ্চেন, সারপ্রাইজ, যেরকম করে বলেন না কেন, আগে এই চিন্তাটা আসেইনি। মানে এমনও হয়েছে, ধরেন যেমন আমি তো ছাত্র রাজনীতি করেছি, আমি কখনো ছাত্র জীবনে এমপি ইলেকশন করবো সেটা মনে করিনি। আমাদের রাজনৈতিক দল যেটা ছিল জাসদ, সেখানে সিদ্ধান্ত ছিল ছাত্র সংগঠন করলে সেই ইলেকশন করতে পারবে না। কিন্তু সরাসরি ডক্টর ইউনূস তাদেরকে অ্যাডভাইজার বানিয়ে দিলেন এবং বললেন যে কার্যকর অর্থে তারাই আমার নিয়োগকর্তা। মানে এটা তো হাইট অফ দ্যাট। ওরা কীভাবে নিয়োগকর্তা হয়? তারা তাকে অনুরোধ করেছে, উনি পরে যেরকম করে ব্যাখ্যা করলেন, তারা অনুরোধ করেছে যে আপনি আসেন। এমনিতে কয়েকজন প্রশ্ন করেছে ওই জায়গাতে এই ছাত্র থেকে রিচ করলো কেমনে, ওখানে কাউকে ফোন দেয় না, ওনাকে তো ফোন দেয়ই না, কিন্তু উনি ফোন পেলেন, কথাবার্তা বললেন, বলে আবার বললেন ঠিক আছে তোমরা আরও কাউকে খোঁজো, আচ্ছা না যদি পাও তাহলে কালকে ফোন করো। পরের দিন ফোন করলে উনি রাজি হলেন। মানে পুরো ব্যাপারটার মধ্যে আপনার প্রশ্ন করবার অনেক জায়গা থাকে না। পলিটিক্স বিষয়টা হলো কি, দেখেন উনি আমার টিচার, ধরেন উনি আমার বড় ভাই, বা আমার বড় ভাই আছেন, আপন বড় ভাই, তারপরেও রাজনীতি যখন আসবে তখন আমি তাকে রাজনৈতিকভাবে বিবেচনা করব, আমার ভাই হিসেবে ওইভাবে আমি বিচার করতে পারবো না। সেই কারণে আমার এটা মনে হয় যে এই যে পুরা বিষয়টা এক ধরনের স্টেজ রিহার্সালের মতো হয়েছে। ছাত্ররা রিকোয়েস্ট করলেই উনি রাজি হয়ে গেলেন। উনি কি এতই কাঁচা লোকটা কি? এই ছাত্রদের কথা মতোই করলে দেশ উনি চালাতে পারবেন তার কি কোনো গ্যারান্টি আছে? 1/11 তো উনি রাজি হননি কেন? মাত্র 3 মাসের জন্য নিয়ে লাভ কী হবে? তো এইবার কয় মাসের জন্য হবে? উনি কি বুঝতে পেরেছিলেন অন্তত 2-3 বছরের জন্য তিনি থাকতে পারবেন? তাহলে এখন রাজি হলেন কেন? সব মিলে আমি বলছি কি, তাকে আবার বলি, ছোট করার জন্য বলছি না, মানুষ যে কাজ করবে তার পেছনে পেছনে সে তার প্রশ্ন তৈরি করবেই। উনি যথেষ্ট পরিমাণে বুদ্ধিমান হন, যাওয়ার পথে জবাবগুলো দিয়ে যাবেন, কিন্তু উনি এখনও এগুলোর জবাব দেননি। এবং তখন তো আসলে বড় বড় রাজনৈতিক দলগুলো সমর্থন জানিয়েছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকেই বলেছিলেন যে তিনিই এমন মানুষ যে আসলে সকলের প্রতিনিধি হয়ে ওই আসনে বসতে পারেন। এখন সমর্থন করছি তো, আমি সমালোচনা করছি বলে সমর্থন করছি তা বলে করবেন না। কেন? আমি তো বিপদে আছি। আমি যদি তাকে সমর্থন প্রত্যাহার করি, তাহলে তাকে চাই না, তো উনি চলে গেলে কি আসবে এখানে? কোনো সিস্টেম তো নেই। যেহেতু উনি আসলে ট্র্যাডিশনালি কোনো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট তো নন, উনি না যদি থাকেন তাহলে ডেফিনেটলি এখানে মার্শাল্লাহ করা ছাড়া কোনো পথ হবে না। আমি তো তা চাই না, কাজে আমি তাকে সাপোর্ট করি। আর একটা জিনিস, এইটা অবশ্য স্বীকার করতে হবে যে ডক্টর ইউনূস ফন্দি ফিকির করে নিজে ক্ষমতায় থাকতে চাচ্ছেন এইরকম বলবার সময় হয়ই নাই, বা এরকম হয়তো কখনোই হবে না। উনি কোনো রাজনৈতিক দল নিজে তো করছেন না, উনি রাজনৈতিক দলের সামনে থাকছেন তারা, পেছন থেকে অ্যাডভাইজার থাকলে থাকতেও পারে। উনি নিজে ক্ষমতা নেওয়ার জন্য একটা চক্কর করছেন, সেরকম করছেন না বলে তাকে অন্যদের তুলনায় বেশি বিশ্বাস করা যায়। জিয়া কিংবা এরশাদ যখন আসছিলেন, তো ওরা তো এই প্রক্রিয়া একদম সরাসরি ক্ষমতা ব্যবহার করে দল করেছেন, ক্ষমতা রেখেছেন। ইনি এটা করছেন না, উনি ক্ষমতাকে ব্যবহার করে নিজের কাজটা করছেন না। ততখানি পর্যন্ত তাকে আবার আমি বিশ্বাসের জায়গায় নিতে রাজি আছি। ওকে, সো হাবিবুর রহমান, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের একটা অন্যতম লক্ষ্য হচ্ছে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা। তবে এই জায়গায় অনেক রাজনীতিবিদ বলেন, এবং যে 1 ফেব্রুয়ারি যে সভার কথা বলছিলাম সেখানেও একজন রাজনীতিবিদ বলেছেন যে 1971 সালে মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছেন, রাজাকার, আল শামস, বদর বাহিনী, যারা বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, কিংবা জামাতে ইসলামের কথা বলা হয়, ছাত্র শিবিরের কথা বলা হয়, তারা
আসলে এই ইনক্লুসিভনেসের মধ্যে আসতে পারবেন না, কারণ তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন। এখন যারা জামাত করেন বা শিবির করেন তাদের অনেকের জন্মই হয়নি আসলে মুক্তিযুদ্ধের সময়। তো তারা যদি একটা নতুন ধারণা, নতুন বাংলাদেশের একটা আশা নিয়ে রাজনীতি করতে চান, তারা আসলে সেই অন্তর্ভুক্তিতে কি যুক্ত হওয়ার যোগ্য নয়? আপনার কি মনে হয়? ভেরি গুড কোয়েশ্চেন। আপনার অন্তর্ভুক্তিমূলক একটা রাষ্ট্রের কথা, যে কথাটা জনাব তারেক রহমান 31 দফায় বলেছেন। 31 দফার 2 নম্বর যে দফাটা, সে দফাটা হচ্ছে রেইনবো নেশন অ্যান্ড ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠনের কথা বলা হয়েছে। যে কথাটা ম্যাডাম খালেদা জিয়া 2016 সালে বলেছিলেন, সেম কথাটা, একটা রেইনবো নেশনের কথা। অর্থাৎ আমরা একটা ইনক্লুসিভনেস থাকবে প্রতিটা মানুষের, আমরা এমন একটা সরকার গঠন করব। এখন জামাতের যে কথাটা আসছে, যারা জন্মই নেয়নি 1971 সালে, তাদেরকে যদি সেই দোষী করা হয়, এটা হচ্ছে সত্যের প্রতি অপলাপ করা হবে। তাদের তো সেই দোষী করা আমার মনে হয় না যে কোনো কারণ আছে। এই শুধুমাত্র এইটাই না, আপনি যদি দেখেন এই জুলাই অভ্যুত্থান গেল, জুলাই অভ্যুত্থানে পলাতক স্বৈররানী খুনি হাসিনা পালিয়ে গেলেন, এবং তার যে লেসপেন্সাররা ছিল, তার যে সমর্থক, কর্মী, ভোটার, আর যারা একেবারেই লেমেন অথচ আওয়ামী লীগকে সাপোর্ট করে, এরকম মানুষ যদি আপনি দেখেন যারা ছিল, আপনি তো তাদেরকেও আপনার প্রয়োজন পড়বে আপনি রাষ্ট্র পরিচালনা করতে গেলে। এটা কীভাবে করতে হবে? আপনার নিশ্চয়ই মনে আছে নেলসন ম্যান্ডেলা যখন সাউথ আফ্রিকায় এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনটা গঠন করলেন, যারা স্বীকার করে নিল যারা মানে অপরাধের সাথে সংযুক্ত ছিল ডাইরেক্টলি, তাদেরকে বিচারের সম্মুখীন হতে হলো, আর ডাইরেক্টলি যারা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না অথচ ওই দলের সাপোর্টার ছিল, তারা সেটাকে স্বীকার করে দিয়ে তারপরে তারা চলে আসলো দেশের কাজে। আমার তো মনে হয় যে এখন জামাত শিবিরকে বাদ দেয়া, কিংবা ওই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন যারা গঠন করা হবে, যারা আওয়ামী লীগ সাপোর্ট করেছে, তারা যদি সে স্বীকারটা করে নেয় তারা অন্যায় করেছে, স্বীকার করে তাদেরকে নিয়েই তো রাষ্ট্র পরিচালনা করতে হবে। কেননা আমি যার রাজনীতি করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফার ভিত্তিতে সে রাজনীতিটা শুরু করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি। সে 19তম দফার মধ্যে বলা হয়েছে যে আমাদের জাতীয় ঐক্য সাধন করতে হবে। যদি জাতীয় ঐক্য আমরা করতে পারি, তাহলেই সম্ভব একটি সুন্দর সমৃদ্ধ দেশ গঠন করা। আমাদের জাতীয় ঐক্যের জন্য প্রয়োজন সকল মানুষকে ঐক্যবদ্ধ করে একটি জাতীয় সরকার। যে কথাটা খালেদা জিয়া বলেছেন, যে কথাটা জনাব তারেক রহমান 31 দফার মাধ্যমে বলেছেন, আমি বিশ্বাস করি যারা নতুন প্রজন্মের আছে, তারা শিবিরের হোক, জামাতের হোক, তাদেরকে সাথে নিয়েই আমাদেরকে একটি জাতীয় সরকার। এই প্রশ্নের উত্তর কি বলবেন? আসলে যেমনটি মাহমুদুর রহমান মান্নাও বলছিলেন যে জিয়াউর রহমানও তো কিংস পার্টি গঠন করেছে, তিনি ক্ষমতায় থেকে দল করেছেন। এখন যদি ছাত্ররা পদত্যাগের পরে এসে একটা দলের নেতৃত্বে আসে, তাহলে মানে পার্থক্য কি? এখন বিষয়টা হচ্ছে, আপনি যদি বলেন যে 1971 সালে কি হয়েছে, সেই জন্য এখন এটা করা যাবে না, এখনও সেটা করতে হবে, সেই রেফারেন্স নিয়ে আসেন যদি, যে ক্ষমতায় থেকে দল গঠন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলা হয়েছে, উনি ক্ষমতায় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন, ক্ষমতায় থেকে, কথাটা সত্য। এখন সেটা তখন করা হয়েছে বলে এখন করতে হবে, বিষয়টা কি এরকম? কথাটা আমরা তো চেঞ্জ করতে পারি না, কারণ সত্যের পক্ষে আমাদের থাকা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কারণ জিনিসটা যদি ঠিক হয় সেটা আবার রিপিটেশন হতে পারে, ভুল হলে রিপিটেশন হবে। এটা কি ঠিক ছিল যে আপনি যদি ক্ষমতায় থাকেন, বিষয়টা হচ্ছে আমরা থাকতে হবে কোথায়? আমরা থাকতে হবে সত্যের পক্ষে। এই বিষয়ে আমরা যেহেতু মুসলমান, এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে, এত শক্তভাবে কোরআনের আর কোথাও বলেননি এই কথাটা, যে তুমি সত্যের পক্ষে দাঁড়াও, ফার্মলি দাঁড়াও, এবং ইভেন ইফ ইট ইজ এগেইনস্ট ইউরসেলফ, এগেইনস্ট ইউর প্যারেন্টস ও এগেইনস্ট ইউর নেক্সট কিন, তারপর সত্যের পক্ষে দাঁড়ানোর কথা বলা হয়েছে। তার মানে আমাদের কি করতে হবে? সত্যের পক্ষে দাঁড়াতে হবে। সত্যটা আসলে কি? সত্যটা হচ্ছে এই যে যখন কোনো মানুষ পাওয়ারে থাকে, পাওয়ারের থেকে কোনো জিনিস এক্সিকিউট করেন, তখন তার সেখানে সে পাওয়ারটা ইনফ্লুয়েন্স করতে পারে, সে এক্সিকিউশনের মধ্যে করতে পারে। এবং আমরা যে ভূখণ্ডে বসবাস করি, এর ইতিহাস কিন্তু আমরা দেখেছি। সুতরাং এখন হওয়া উচিত সত্যটা এই যে কোনো ইনফ্লুয়েন্স ছাড়া যেন একটি রাজনৈতিক দল গঠন হয়। তাহলে জিয়াউর রহমান কি তাহলে ভুল করেছিলেন? আমি সেই প্রশ্নের জবাব আমি হয়তো দিতে পারবো না, আমি তখন আমার জন্মই হয়নি। জিয়াউর রহমান যখন দল গঠন করেছেন তখন আমার জন্মই হয়নি, সেই প্রশ্নের জবাবটা হয়তো আমার দেয়া সমীচীন হবে না। কিন্তু আমি নতুন প্রজন্মের একজন ছেলে হিসেবে, নতুন প্রজন্মের একজন মানুষ হিসেবে আমি বিশ্বাস করি যে সত্য সুন্দর যা হয় তার পক্ষে আমার থাকা উচিত। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে।
হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে। জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। জনাব মাহমুদুর রহমান মান্না, ইটস এ সাজেশন আমার মনে হয় যে আপনার মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদের কাছ থেকে, যে অন্তর্বর্তীকালীন যাতে সরকার যাতে নিরপেক্ষতা নিয়ে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, তাহলে আসলে তাদের কাজগুলো কেমন হওয়া উচিত নির্বাচন এর আগ পর্যন্ত সময়ে, আপনার কি মনে হয়, কি সাজেশন? কোনো রকম বিতর্ক তৈরি করবেন না, এমন কোনো কাজ করবেন না যাতে প্রশ্ন করা যেতে পারে। যেমন ধরনের 32 নম্বরে বাড়ি ভেঙেছে, ভালো মন্দ কি এসব আলোচনার মধ্যে যাচ্ছি না আমি। ইমোশন আছে খুব, আবার এত বেশি ইমোশন থাকা ভালো কি না। অন্যকে উস্কালি আপনি উস্কে যাবেন, তাহলে আপনি দেশের স্থিতিশীলতা রাখতে পারবেন কি না, দেশের শান্তিপূর্ণ বিকাশের পথ উন্মুক্ত রাখতে পারবে কি না, এগুলো মেলা ধরনের প্রশ্ন হতে পারে। আমি মনে করি যে প্রধানত তার এই আচরণের কারণে ঘটনাটা ঘটেছে। কিন্তু বুলডোজার কোথা থেকে গেল, এই প্রশ্ন সবার মুখে মুখে এখন দেখবেন আপনি। এই জবাব তো দিতে হবে। অন্তত গভর্নমেন্ট একটা ইনভেস্টিগেশন করতে পারতো। ডক্টর ইউনূস তার পেজে লিখেছেন, ভেরিফাইড পেজে ফেসবুকে, এটা অনাকাঙ্ক্ষিত আর যেন না হয়। তারপরে তো হচ্ছে বলেছেন যে সারা রাত ধরে যখন ভাঙা হলো তখন কি উনি জানতেন না? তখন আসলে কেন? আমি সবই বলছি, সব মিলেই। এবং উনি যেরকম করে বলেছেন যে কঠোর ব্যবস্থা নেবেন, কোনো ব্যবস্থাই নেন নেই। এগুলো এখন ভালোবাসার কারণে নাও বলতে পারি। আমি কাউকে ভালোবাসি, দেখছি যে সে একটা ভুল করেছে, চেপেই যাই বেশিরভাগ ক্ষেত্রে, মানুষ তাই করে। কিন্তু চিরজীবন চেপে যায়। অন্য কেউ যখন বলে তখন আমি কথা বলতে পারি না, বাকি লোকরা বলে বোঝে যে আমি যখন কিছু বলি না তার মানে এখানে সমস্যা আছে। এরকম করে কোনো ছাপ যদি রাখেন, এটা ডেফিনেটলি অন্যদের কাছে যাবে। এই গভর্নমেন্ট যদি রাখে তাহলে যাবে। এই যেমন এই দলকে যে উনি মদত দিচ্ছেন, সব বাদ দিলাম, লজিস্টিক সাপোর্টটাই দিক, উনি যে তাকে মোরাল সাপোর্ট দিচ্ছেন তাদেরকে, এবং পলিটিক্সে বেসিক সাপোর্ট তো মোরাল সাপোর্ট, মানুষ সাপোর্ট করে, এটাই মেইন। তো সেটা তো করেছেন উনি, এগুলো অস্বীকার করার কোনো উপায় নেই। হি মে বি ভেরি গুড পার্সন ইভেন আফটার অল দিস, মানে এগুলো করেও উনি হয়তো পরে আর করলেনও না, কিন্তু তারপর এই জায়গাটা যে করেছেন এটা তো ইতিহাসে থাকবে, আর ভবিষ্যতে যদি করেন এটা বাড়তে থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে। হাবিবুর রহমান, আপনার কাছ থেকে ছোট্ট করে শুনে শেষ করবো, একেবারে শেষ পর্যায়ে আছে। আপনার কি মনে হয় যে কি করলে আসলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন একদমই উঠবে না? আমার কাছে যেটা মনে হয় যে যদি ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করতে চান, তাহলে তাদের উচিত হবে তাদের উপদেষ্টা পদ থেকে রিজাইন দিয়ে তারা সুন্দর করে সবার সহযোগিতা দিয়ে তার সেটা করা উচিত। মানে তার রিজাইন দেওয়া উচিত ইমিডিয়েটলি, যত তাড়াতাড়ি সম্ভব। আরেকটা কথা আমি জাস্ট অ্যাড করি আপনার এখানে, আপনি যেটা বলেছেন যে জিয়াউর রহমানের কথা তুলে এনেছেন, যে জিয়াউর রহমান ক্ষমতায় থেকে এটা করেছে। জিয়াউর রহমান 3.5 বছরের রাজনীতিতে যা করেছে, জিয়াউর রহমান যখন ক্ষমতা আসলেন 1975 সাল থেকে শুরু করে 81 সাল পর্যন্ত, ওই সময়টায় আমাদের দারিদ্রতার সীমা ছিল হচ্ছে 86% থেকে 56%, 30% কমেছিল, 30%। জিয়াউর রহমান যে কাজগুলো করেছে, জিয়াউর রহমানের এই কম্পেয়ার যদি আপনি করে আজকে বলতে চান যে তখন হয়েছে বলে এখন কেন হবে না, আমার মনে হয় এটা আমরা নিজের সাথে নিজের একটা প্রতারণা করা। আমরা বিশ্বাস করি এখন যদি এই ছাত্ররা রিজাইন দিয়ে চলে যায়, তারা জনগণের যে ভালোবাসা নিয়েছিল সেই ভালোবাসাটাকে আবার সিক করে, তাহলে হয়তো একটা সুন্দর দেশ গঠন করা সম্ভব হবে। আপনার কি মনে হয় যে নির্বাচনমুখী রাজনৈতিক দল যারা আছে তারা এটাকে একটা হুমকি হিসেবে নিচ্ছে? অবশ্যই না, হুমকি নেবে কেন? যারা রাজনৈতিক দলের কাজই হচ্ছে মাঠে থেকে যুদ্ধ করে রাজনীতি করে জিতে তারপরে দেশ পরিচালনা করা। তারা ভয় করবে কেন? কারণ হচ্ছে অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো জনপ্রিয় রাজনৈতিক দল এটা বিশ্বাস করে না, কারণ তারা ভোটে বারবার নির্বাচিত হয়েছে, বারবার দেশ পরিচালনা করেছে, তাদের কাছে এটার ভয়ের কোনো বিষয় নয়। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা
সঙ্গে ছিলেন আমাদের। এক নতুন গন্তব্যের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ। আমাদের লক্ষ্য বৈষম্যমুক্ত, মানবিক, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ। হাজারো মানুষের জীবনদান আর অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে নির্ধারিত হয়েছে এই গন্তব্য। আর এই নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব গ্রহণ করেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আমরা চাই যে এই সরকার ব্যর্থ না হোক। অন্য অনেক রাজনৈতিক দলও যেটা বলছেন যে এই সরকার ব্যর্থ না হয়ে বরং সেই আমাদের চলার রাস্তাটিকে স্মুথ করে দেখ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জায়গাটি আমাদের নিশ্চিত হোক। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, আবার কথা হবে।